রেণুকার মনের কথা কিন্তু পিতা রবীন্দ্রনাথ বুঝলেন না। তার স্বাধীন মনের দাম দেননি তিনি, বরং একেবারেই প্রচলিত সমাজের বিধি অনুসরণ করেছেন সাধারণ আর পাঁচজন সামাজিক বিধি মেনে চলা বাবার মতোই। স্ত্রী মৃণালিনী দেবীকে চিঠিতে লিখছেন, রানীর যেমন প্রকৃতি, বাপের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই ও শুধরে যাবে। এ কোন রবীন্দ্রনাথ? সংবেদনশীল লেখক রবীন্দ্রনাথ কি? মেয়ের বাবা হিসেবে কেমন ছিলেন রবীন্দ্রনাথ? যে রবীন্দ্রনাথ লেখেন সেই রবীন্দ্রনাথের সঙ্গে পিতা রবীন্দ্রনাথকে মেলানো যায় না অনেক সময়। দুজনে যেন দুই ভিন্ন মুখের প্রতীক, দুজন যেন একেবারে বিপরীত মানুষ। লেখার ভাবের সঙ্গে ব্যক্তি জীবনের কাজের মিল নেই। রবীন্দ্রনাথের ব্যক্তিমন সংবেদী, নিভৃতচারী নর নারীর সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত ইচ্ছাকে লেখায় খুবই গুরুত্ব দেন। এই মণি তো লিখেছিল বনফুল নামের কাব্য উপন্যাস। তখন তার কত আর বয়স, নিতান্ত তরুণ কবি। সে বই প্রকাশিত হয়েছিল গুপ্তপ্রেস থেকে 1286 বঙ্গাব্দে। প্রকাশক মতিলাল মণ্ডল। বইয়ের ভিতরে লেখা লেজ স্ট্রিট, ক্যানিং লাইব্রেরি ও চীনাবাজার পদ্মচন্দ্রনাথের দোকানে প্রাপ্তব্য। তরুণ কবির সেই বইতে যৌন সামাজিক বিবাহের বিরুদ্ধে মনের বিবাহকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই কাব্য উপন্যাসে ছিল, বিবাহ কাহারে বলে জানিতে চাহি না, তাহারে বাসিব ভালো, ভালোবাসিব যারে। লক্ষণীয় কাব্য উপন্যাস এই বর্গীকরণ। কাব্যেও উপন্যাস লেখা সম্ভব, এ তো তখনকার পক্ষে বেশ বিপ্লবী ভাবনা। আর বিবাহ নরনারীর সামাজিক যৌন সম্পর্ক বিধায়ক চুক্তি এখানে মনের কাছে তুচ্ছ, তাও কি কম বিপ্লব? এসব পড়ে মনে হতেই পারে পিতা রবীন্দ্রনাথ হবেন উদার। তার দাদা সত্যেন্দ্রনাথ পিতা হিসেবে সত্যি উদারও ছিলেন, সন্তানদের স্বাধীনতা দিয়েছিলেন যথেষ্ট। ইন্দিরা দেবীর স্মৃতিকথা পড়লে জানা যায় পিতা হিসেবে সত্যেন্দ্রনাথ মেয়েকে কতটা মুক্ত রাখেন। অথচ রবীন্দ্রনাথ, তার কন্যা রেণুকার জীবন কি তারই জন্য একেবারেই আক্ষরিক অর্থে শেষ হয়ে গেল না? রেণুকার অকাল মৃত্যু 12 বছর 8 মাস বয়সে। শরীরের ওপর তো না হয় মানুষের হাত থাকে না। অসুস্থ রেণুকার আরোগ্যের জন্য পিতা রবীন্দ্রনাথ উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, রোগশয্যার দিনগুলোতে মেয়ের পাশে থেকেছেন যাতে শরীর ভালো হয়। তার জন্য হাওয়া বদলের ব্যবস্থা করেছেন। আমি এ প্রসঙ্গে একটু ছেদ করে একটা কথা, আমার কথা বলি। আমার চ্যানেলে এই সম্পূর্ণ এই টপিকটার ওপরেই একটা সিঙ্গেল ভিডিও আছে, আপনারা চাইলে পুরনো ভিডিও স্ক্রল করে দেখে নিতে পারেন। আসি আবার মেন প্রতিবেদনে। কিন্তু তার আগে সহসা বিবাহ দিতে গেলেন কেন? বিশেষ করে যে মেয়ে একেবারেই অন্যরকম, আর বিয়েও দিলেন নিতান্তই বাল্যবেলায় হঠাৎ করে। এ কি বনফুল রচয়িতার উপযুক্ত কাজ? কেমন মেয়ে ছিলেন রেণুকা? চিত্তরঞ্জন দাশের বোন উর্মিলার লেখা থেকে জানা যাচ্ছে এক সন্ন্যাসিনীর মন নিয়ে এসে জন্মেছিল। রবীন্দ্রনাথের অপর কন্যা মীরা দেবী, ভালো নাম অতশীলতা, রোগশয্যার দীর্ঘ অবসর কাটাবার জন্য যে স্মৃতিকথা লিখেছিলেন তা দিদি রেণুকার কথাতেই ভরা। রেণুকার ডাকনাম ছিল রানী। মীরা লিখছেন, সব মেয়ে ঘর সংসার করবার মন নিয়ে জন্মায় না, রানীদি ছিলেন সেই ধরনের মেয়ে। বাবা যদি রানীদিকে অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করাতেন তাহলে বোধহয় ভালো করতেন। রেণুকার জন্য বাড়িতে কোনো শিক্ষক আসতেন না। মীরার রানী দিদি গল্পগুজব কম করতেন, বই পড়তে ভালোবাসতেন খুব, সাজগোজে একেবারেই মতি ছিল না। দ্বিজেন্দ্রনাথের ছেলে নিতু খুবই ভালোবাসতেন বোন রানীকে। একবার মাঘ উৎসবে নীতিন্দ্রনাথ রেণুকার জন্য বাহারে একটা শাড়ি কিনে এনেছিলেন। মীরা দেবী লিখেছেন, ওর জন্য এত বাহারে শাড়ি এনেছেন বলে বোধহয় নিতু তার উপর একটু রাগ করে শাড়ি ছিঁড়েই ফেললেন। এমন মেয়েটির মনের কথা কিন্তু পিতা রবীন্দ্রনাথ বুঝলেন না। তার স্বাধীন মনের দাম তিনি দেননি, বরং একেবারেই প্রচলিত সমাজের বিধি অনুসরণ করেছেন সাধারণ আর পাঁচজন সামাজিক বিধি মেনে চলা বাবার মতো। সংবেদনশীল লেখক রবীন্দ্রনাথ নন। মেয়ের মুদ্রাদোষ শুধরে দেওয়ার জন্য বাপের বাড়ি থেকে দূরে পাঠাতে চাইছেন। মুদ্রাদোষ মানে সাজতে না যাওয়া, বই পড়া, গল্পগুজব না করতে যাওয়া, এগুলো? ওই চিঠিতেই লিখছেন, বিবাহের জন্য দূরে না গেলে ঠাকুরবাড়ির উদার অভ্যাসের হাওয়া মনে থাকলে স্বামীর প্রতি একান্ত শ্রদ্ধা এবং নির্ভরকে শিথিল করে দিতে পারে। বিস্ময়ে চুপ করে বসে থাকার বিষয়। স্ত্রীর পত্র গল্প লিখেছিলেন এই রবীন্দ্রনাথ।
মৃণালকে কলকাতার স্বামীগৃহের গলি থেকে মুক্ত করে শ্রীক্ষেত্রে পাঠিয়েছিলেন এই লেখক। সে গল্প অবশ্য পরে লেখা। সে গল্প যে সবুজ পত্র সাময়িকীতে প্রকাশিত, তার সম্পাদক প্রমথ বিবাহ করেছিলেন সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরাকে। ইন্দিরা প্রমথর পত্রালাপ আবেগে প্রেমে ভরা। নিজের কন্যার আকস্মিক বিবাহ সত্যেন্দ্রনাথ দেননি, রবীন্দ্রনাথ দিয়েছিলেন। রেণুকার মনের স্বাধীনতাকে গুরুত্ব না দিয়ে চেয়েছিলেন রেণুকা মানিয়ে নিক সমাজনীতির সঙ্গে। রেণুকার স্বামী সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য 3 দিনের কথায় বিয়ে হলো। তারপর সত্যেন্দ্রনাথ শ্বশুরের টাকায় আমেরিকায় পড়তে গেলেন। এভাবে বিয়ে করে শ্বশুরের টাকায় বিদেশ যাওয়ার সুবিধাবাদী প্রক্রিয়াকেই থাক আর বললাম না। কবি সমর সেন সাধারণভাবে পুরুষাঙ্গ বন্ধক রাখা বলেই মনে করতেন। সত্যেন্দ্রনাথ টাকা নিয়ে গেলেন, কিন্তু পড়া শেষ না করেই ফিরলেন। মীরাদেবী তার স্মৃতিকথায় লিখেছিলেন, সত্যবাবু অর্থাৎ সত্য ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য অকৃতকার্য হয়ে ফিরে আসায় রানীদির মনটা খুব ভেঙে গিয়েছিল। সেই মন আর ভালো হয়নি। সত্যেন্দ্রনাথ ফিরে এসে অবশ্য শারীরিক প্রাপ্য পেলেন। বাল্যবিবাহের পর মেয়েদের শরীরে ঋতুকালের দ্বিতীয় বিবাহ বা ফুলশয্যা হয়, এটাই ঠাকুরবাড়ির নীতি। সত্যবাবু পড়া শেষ না করে ফিরে এলেও পুরুষ তো, কাজেই ফুলশয্যার অধিকার আছে। রেণুকা অবশ্য ফুলশয্যার কয়েকদিন পরেই অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা রবীন্দ্রনাথের চিঠি অনুযায়ী সোর থ্রোট, খুসখুসে কাশি, যক্ষার লক্ষণ, দুর্বলতা এসবই শরীরের অন্যতর রোগ। তার সঙ্গে ফুলশয্যার শারীরিক একটা হয়তো সম্পর্ক নেই, কিন্তু মর্যাদাসম্পন্ন নিভৃতচারী বালিকার মন যে স্বামীও বিবাহে অনুচ্ছুক ছিল তা তো অস্বীকার করে লাভ নেই না। রেণুকা অকাল প্রয়াত হলেন। রোগশয্যায় সেবাময় পিতা রবীন্দ্রনাথ। কবি রবীন্দ্রনাথ সেই শয্যায় লিখছেন শিশু কাব্যগ্রন্থের কবিতা। এ সবই মহিময় ছবি। তবু পিতা রবীন্দ্রনাথকে কি ক্ষমা করা যায়, নাকি বলতে হবে ব্যক্তি জীবনের এই মর্মান্তিক ত্রুটি সংশোধন করে লেখক রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন পরেশবাবুর গোড়া এর মতো পিতা, বিপ্রদাসের যোগাযোগ এর মতো দাদা। পরেশবাবু বিপ্রদাস দুজনেই কথায় কাজে সংবেদনশীল অভিভাবক। কন্যা আর সহোদরাকে সমাজের বিরুদ্ধে গিয়ে আশ্রয় দেন। মীরাদেবীর স্মৃতিকথা বুঝিয়ে দেয় রানী দিদির প্রতি বাবার আচরণের জন্য তার অভিমান কিন্তু থেকেই গিয়েছিল। আমি সঞ্জিত ব্রিটিশ চৌধুরী নামক মহাশয়ের এই পোস্ট থেকে, অবশ্যই তার লেখা নয়, তার এটি করা পোস্ট, তিনিও সংগ্রহ করেছেন আন্তর্জাল বা ইন্টারনেট সোর্স থেকে। আন্তর্জাল বা ইন্টারনেটকে জানাই এই সোর্সের জন্য অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে যে নাম আমি উল্লেখ করলাম সেই ব্যক্তিকে জানাই এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট। আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এতক্ষণ অন্যরকম একটা প্রতিবেদন মনোযোগ দিয়ে শোনার জন্য। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারটা তো বরাবর করেন, সেটা করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।